শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নতুন আরপিও অনুযায়ী জোটের বড় শরিকের প্রতীক ব্যবহার করতে পারবে না কোনো দল। ভোটাররা প্রতীক না চিনায় দুশ্চিন্তায় ছোট দলের বড় নেতারা। ঠেকানো যাচ্ছে না বিনিয়োগের পতন, 1 বছরে কমেছে 62%। সিনেট শুনানিতে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত বললেন, গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। শীতের সবজি আসায় দামে কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। নির্বাচনে আমদানিকে ঠেকাতে অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিলেন নিউ ইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামস। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়েছে, জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও দলগুলোকে নিজের প্রতীক ব্যবহার করতে হবে, অন্য দলের প্রতীক ব্যবহার করা যাবে না। অনেক প্রার্থী একটি রাজনৈতিক দলের প্রধান বা শীর্ষ নেতা হলেও এলাকায় তাদের তেমন কোনো জনপ্রিয়তা নেই। আবার নামে চিনলেও তার দলের প্রতীক কেউ চেনে না। ফলে ওই দলের জন্য জোট থেকে আসন ছাড়লেও নিজস্ব প্রতীকে তার জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম, যা ওই জোটের জন্য চিন্তার বিষয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আগামী নির্বাচনে অন্তত 4টি জোট গঠনের তৎপরতা চলছে। এবার কোনো দলের এককভাবে অংশ নেওয়ার সম্ভাবনা খুব কম। দেশের বৃহৎ দল বিএনপি তাদের সমমনা দল নিয়ে একটি বড় জোট করতে পারে। পাশাপাশি কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতাও হতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলোর পৃথক জোট হতে পারে। কয়েকটি দল নিয়ে এনসিপিরও জোট গঠনের সম্ভাবনা রয়েছে। বিএনপি নেতারা মনে করেন, জোটের যেসব প্রার্থী নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয়, যাদের আসন ছেড়ে দিলে তারা পাশ করতে পারবেন, তাদেরই যেন আসন ছাড় দেওয়া হয়। বিগত দিনে যারা বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের মূল্যায়ন করার পক্ষে বিএনপি, কিন্তু মূল্যায়ন করতে গিয়ে যেন কোনোভাবেই আসনটি হাতছাড়া না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। দেশে নতুন বিদেশি বিনিয়োগে ধারাবাহিক পতন দেখা যাচ্ছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে নতুন বিনিয়োগ কমেছে প্রায় 62%। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ পরিবেশে উন্নতি ছাড়া এ ধারা থেকে উত্তরণ সম্ভব নয়। তবে মুনাফাপূর্ণ বিনিয়োগ বেড়ে যাওয়ায় সার্বিক সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই কিছুটা বৃদ্ধি পেয়েছে একই সময়ে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত অর্থ বছরের শেষ প্রান্তিকে অর্থাৎ এপ্রিল-জুন মাসে বিদেশিরা নতুন বিনিয়োগ করেছে $8 কোটি 10 লাখ, যা 2024 সালের একই সময় ছিল $21 কোটি 40 লাখ। সেই হিসাবে 1 বছরের ব্যবধানে দেশে বিদেশি কোম্পানিগুলোর নতুন বিনিয়োগ কমেছে $13 কোটি বা 62%। আগের প্রান্তিকের তুলনায় কমেছে নতুন বিনিয়োগের পরিমাণও। তথ্য মতে 24-25 অর্থ বছরের শেষ প্রান্তিকে নিট এফডিআই এসেছে $30 কোটি। আগের অর্থ বছরের একই সময় এফডিআই ছিল $27 কোটি, বেড়েছে 11.40%। 23-24 অর্থ বছরে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছিল $147 কোটি। বিশ্লেষকরা বলছেন, আমরা সবসময় বলি যে দেশের সুদের হার বেশি সেই দেশে বিনিয়োগ বেশি হয়। বাংলাদেশের সুদ হার পার্শ্ববর্তী দেশ ভারত সহ আরো কয়েকটি দেশের চেয়ে বেশি হলেও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারছে না। সুতরাং সুদ হার নয়, মূল কারণ রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার পাশাপাশি অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করার কাজ করেছে। কারণ যে দেশে মূল্যস্ফীতি অনেক বেশি, সেই দেশের বিনিয়োগকারীরা প্রত্যাশিত মুনাফা পায় না বলেই বিনিয়োগ করতে আর আগ্রহী হয় না। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছেন, বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠেয় নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন সরকার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের। এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। 23 অক্টোবর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে এই কথাগুলো বলেন ব্রেন্ট ক্রিস্টেনসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সেপ্টেম্বর তাঁকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মনোনীত করেন। বাংলাদেশে অতীতে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, বড় প্রতিবেশীদের ছায়ায় থাকে বলে বাংলাদেশ প্রায়ই যথেষ্ট মনোযোগ পায় না।
আগের দফায় পদায়ন সহ মার্কিন কূটনীতিক হিসেবে তার বাংলাদেশ বিষয়ে 2 দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। ফলে বাংলাদেশের গুরুত্ব এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ভালো বোঝেন তিনি। কৌশলগত অবস্থান বাংলাদেশকে একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার করে তুলেছে। ব্রেন্ট ক্রিস্টেনসন 2019 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। যমুনা রেল সেতুর পিলারে চুলাকৃতির ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মন্তব্য করেছেন অনেকে। তবে যমুনা রেল সেতু সংশ্লিষ্টরা বলছেন এটা ফাটল নয়, বরং প্রচন্ড গরমের কারণে সৃষ্ট হেয়ার ক্র্যাক বা চুলাকৃতির ফাঁকা। যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারী প্রধান প্রকৌশলী নাইমুল হক বলেন, এটি নির্মাণ কাজের কোনো ত্রুটি নয়, আবার হানি কম হয়েছে সেটাও নয়। মূলত প্রচন্ড গরম বা বৈরী আবহাওয়ায় সেতুর পিলারে 0.1 থেকে 0.3 মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র আকৃতির হেয়ার কাট বা চুলাকৃতির ফাঁকা সৃষ্টি হয়েছে, যা মোটেও সেতুর কংক্রিটের অবকাঠামো বা স্থাপনার জন্য ক্ষতিকর না। ফলে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়বে না। ফেসবুকে কেউ অসৎ উদ্দেশ্যে চুলাকৃতির ফাঁকা স্থানগুলো আরো বড় দেখিয়ে ছবিগুলো পোস্ট করে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। পুরোদমে শীতের আবহাওয়া এখনো তৈরি না হলে এরই মধ্যে বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন শাকসবজি, যে কারণে গত সপ্তাহের তুলনায় সবজির দামে স্বস্তি ফিরেছে। গত সপ্তাহের তুলনায় কমতে শুরু করেছে ডিমের দামও। তবে তেল, চিনি, লবণের দামে তেমন হেরফের দেখা যায়নি। বিক্রেতারা বলছেন, অধিক লাভের আশায় কৃষকেরা এখন আগাম শীতকালীন সবজি চাষ করে থাকেন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এতে মৌসুমের শুরু থেকেই আসতে শুরু করেছে হরেক রকম শীতের সবজি। এতে গত কয়েক সপ্তাহের তুলনায় বাজারে সব ধরনের সবজির দাম কমেছে। ক্রেতারা বলছেন, এসব ফুলকপি, বাঁধাকপি আকারের তুলনায় কিছুটা খরচে হলেও বাজারে সবজি সরবরাহ বেড়েছে, যে কারণে টানা কয়েক মাস ধরে সবজির দামে যে তেজি ভাব ছিল সেটা কমতে শুরু করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কয়েকজন নেতার উদ্যোগে গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস এখন নতুন নামে পরিচিত হচ্ছে জাতীয় ছাত্র শক্তি। 23 অক্টোবর শাহবাগের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক জাতীয় সম্মেলনে সংগঠনটির নতুন নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নতুন এই সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে বলে জানানো হয়। বাকছাস গঠনের পর থেকেই তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মুক্তিপণ আদায়, বন্যার ত্রাণের টাকা চুরি সহ নানা অভিযোগ আসতে শুরু করে। ফলে তাদের জনপ্রিয়তা তলানিতে নেমে যায়। আগামী 4 নভেম্বর অনুষ্ঠেয় নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে বৃহস্পতিবার সমর্থন দিয়েছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। নির্বাচনের 2 সপ্তাহেরও কম সময় আগে নগরের ইস্ট হার্লেমে এক অনুষ্ঠানে সাবেক গভর্নরকে আনুষ্ঠানিক এ সমর্থনের কথা জানান তিনি। সমর্থনের বিষয়ে মেয়র অ্যাডামস বলেন, কখনো কখনো ভাইদের মধ্যেও লড়াই হয়। তিনি বলেন, কুমোর সঙ্গে মিলে নির্বাচনী প্রচার চালানোর এখনই সময়। অ্যাডামসের ভাষ্য, সময় এসেছে পরিবারের জন্য লড়াইয়ের। নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র হিসেবে কুমোকে সঙ্গে নিয়ে পরিবারের জন্য লড়াই করতে চান তিনি। কয়েকটি জরিপে নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়রের অনেক পিছিয়ে থাকার পর গত মাসে পুনর্নির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ান এরিক অ্যাডামস। গুরুত্বপূর্ণ এই নির্বাচনের শেষের দিকে এসে সমর্থনের জন্য অ্যাডামসকে ধন্যবাদ জানান কুমো। মিয়ানমারের চীন সীমান্তে বছর কয়েক মাস ধরে কঠিন লড়াইয়ের পর বিদ্রোহীরা জান্তা বাহিনীকে হটিয়ে খিয়াওকুম শহরের নিয়ন্ত্রণ নিয়েছিল। চীন সীমান্ত থেকে মিয়ানমারের বাকি অংশে যাওয়ার প্রধান বাণিজ্য রুট এই অঞ্চলে অবস্থিত। তখন এটি ছিল বিদ্রোহীদের জন্য এক বড় জয়। তবে এ মাসেই মাত্র 3 সপ্তাহের মধ্যে সেনাবাহিনী কিয়াওকুম বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করেছে। এই ছোট পাহাড়ি শহরের পুনর্দখল স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে মিয়ানমারের সামরিক ভারসাম্য এখন জান্তার অনুকূলে কতটা সরে গেছে। কিয়াওকুম অঞ্চলকে এজন্য চড়া মূল্য দিতে হয়েছে। টিএনএল এর নিয়ন্ত্রণে থাকাকালে সামরিক বাহিনী প্রায় দিনই সেখানে বিমান হামলা চালিয়েছে। এতে শহরের বিশাল অংশ ধূলিসাৎ হয়ে গেছে। যুদ্ধ বিমান থেকে 500 পাউন্ড ওজনের বোমা ফেলা হয়েছিল।
চীনের সমর্থন থাকার কারণেই জান্তা বাহিনী এসব শহর পুনর্দখল করতে পেরেছে। চীন আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনে জান্তার পরিকল্পনার প্রতি সমর্থন জানাচ্ছে। তবে দেশে বিদেশে এই পরিকল্পনার ব্যাপক সমালোচনা হয়েছে, কারণ এই নির্বাচনে অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে বাদ দেওয়া হয়েছে। এনএলডি মিয়ানমারে সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছিল। জান্তা বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারকে উৎখাত করেছিল। তখন থেকে মিয়ানমারের বেশিরভাগ অংশেই গৃহযুদ্ধ চলছে। ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভলভো বাসে আগুন লেগে অন্তত 20 জন নিহত হয়েছেন। 24 অক্টোবর শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি 40 জন যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করছিল। কুর্নুল জেলার উইন্দাকোন্ডার কাছে একটি মোটরসাইকেল এসে বাসটিকে ধাক্কা দিলে আগুন ধরে যায়। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 19 জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় 15 জনকে হাসপাতালে নেওয়া হয়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ লড়াইয়ে কিছুটা স্বস্তি পেলেও সালমান শাহর মা নীলা চৌধুরী সম্প্রতি হুমকির মুখে পড়েছেন। অভিনেতা ডন 1 মাস আগেও তাকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই 29 বছরে অনেক মানুষ আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকে খারাপ বলেছে। কেউ বলেছে আমি নাকি নিজেই আমার ছেলেকে মেরেছি, কিন্তু আমি জানতাম একদিন আইন প্রমাণ করবে এটা খুন। তিনি আরো বলেন, আদালতের সোমবারের সিদ্ধান্ত আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে। মামলার কার্যক্রম এত দ্রুত শুরু হবে ভাবিনি। এখন মনে হচ্ছে অবশেষে ন্যায় বিচার পাবো। সালমান শাহর মৃত্যুর প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন এক নয়। আমার ছেলের শরীরে খুনের আলামত ছিল। সমীরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এর সঙ্গে আজিজ মোহাম্মদেরও লোকজন জড়িত। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।